পরীক্ষা শেষ হয়েছে বাবা, 2-1 দিনের মধ্যেই সে বাড়ি ফিরে আসবে। মা, ভাইয়ার চাকরি হলে আমাকে সুন্দর একখানা ছোট সাইকেল কিনে দেবে। আচ্ছাদের চাকরি হলে তোমাকে সব কিনে দেব বাবা। কি মজা, কি মজা, আমাকে সাইকেল কিনে দিবে। পাড়ার সবার কাছে বলবো আমাকে সাইকেল কিনে দিবে। তোমাকে সাইকেল কিনে দেবে, কত কিছু কিনে দেবে। তোমার ভাইয়ার চাকরি হলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তুমি নতুন জামা পাবে, সাইকেল পাবে, তাই না? মা, মা, আসাদ, তুমি কেমন আছো মা? আমি ভালো আছি বাবা, কিন্তু এই মেয়েটি কে? এ তো সেই রেহেনা, তোমার নিকট যার কথা বারবার বলেছি, আজ সঙ্গে করে নিয়ে এসেছি মা। এসো মা, আমার কাছে এসো। ভাইয়া, এটা বুঝি আমার ভাবি? দুষ্টু কোথাকার, কাকে কি বলিস? ঠিক আছে মা, অবুঝ বাচ্চা বলেছে, তাতে কি হয়েছে? তুমি রাগ করো না ভাই। দেখো না ভাবি, মা শুধু শুধু আমাকে দুষ্ট করলো। আর ভাবি না। আহা, তুই যা তো খালেক, এদেরকে একটু বিশ্রাম করতে দে। ওরা কোথা থেকে হেঁটে এসেছে। তুমি বসো মা। কি যে করি, আমাকে যে কোথায় বসতে দেই তা আমি খুঁজে পাচ্ছি না। আমরা গরিব, আমাদের তো বসার জন্য এমন কোনো ব্যবস্থা নেই মা। মনে কিছু না করলে এই এখানেই বসে পড়ো মা। রেহেনা, তুমি মার সাথে কথা বলো, আমি একটু আসি। ছোটবেলায় মাকে হারিয়েছি, কোনোদিন মায়ের আদর স্নেহ পাইনি। আজ আপনার আদর স্নেহ দেখে আমার মনে হচ্ছে আমার সে হারিয়ে যাওয়া মাকে আমি ফিরে পেয়েছি। মেয়ের কাছে মা চিরদিনই মা হয়েই থাকবে। সেই দোয়াই করবেন মা, আমি যেন চিরদিন আপনার মেয়ে হয়ে থাকতে পারি, চিরদিন যেন আপনাকে আমি মা বলে ডাকতে পারি। আমারও আশা ছিল মা, তোমার মতো একটা মেয়েকে পুত্রবধূ করে ঘরে আনবো, তাকে আমার আদর্শে গড়ে তুলবো, কিন্তু তার হয়তো সম্ভব হবে না। কারণ আমরা যে গরিব, গরিব লোকের সফল আশা সব সময় পূরণ হয় না মা। মা, আমি যদি আপনার পুত্রবধূ রূপে এই ঘরে আসি? তা হয় না মা, তা হয় না। তুমি যে ধনির দুলালি, তোমাকে ঘরে এনে আমি কষ্ট দিতে পারবো না মা। তুমি আভিজাত্যের মাঝে মানুষ হয়েছ, প্রাসাদে ঘুমিয়েছ, এই জীর্ণ কুটিরে তোমাকে এনে কোথায় আমি থাকতে দেব মা? কি খেতে দেব আর কি বা পড়তে দেব? ধনির ঘরে জন্মে আমি আভিজাত্যে মানুষ হয়েছি। ধনির বনিয়া অর্থের অহম করে মানুষকে মানুষ বলে মনে করে না, গরিব মানুষকে চিরদিন ঘৃণার চোখেই দেখে। কিন্তু আজ আমি বুঝতে পারলাম, এই পৃথিবীতে গরিবরাই সত্যিকারের মানুষ। মা, আমি আপনার পুত্রবধূ হয়ে আমি আপনার কাছেই থাকতে চাই মা। তা হয় না মা। তোমার বাবা, তোমাদের ধনী সমাজ তা কোনোদিন মেনে নেবে না। মানি না, মানি না আমি এই সমাজ। সমাজ না মানলে আমার কিছুই যাবে আসবে না।
বাবা যদি রাজি না হয়, আমার বাবা যদি রাজি না হয়, আমি নিজের ইচ্ছেতে আমি এই বাড়িতে চলে মা, আমি বরণ করে নেব এই জীর্ণ কুঠির। জুলেখা যদি বাচ্চা জাদি হয়ে গোলাম ইউসুফকে মেনে নেয়, তাহলে আমি কেন পারবো না মা? কেন পারবো না আসাদের হাত ধরে স্বেচ্ছায় এই বাড়িতে চলে আসতে? মা, দুজনে চাকরি করে কি আপনাদেরকে দুমুঠো ভাত দিতে পারবো না? তাতে যে তোমার বাবার কলঙ্ক হবে, তুমি তা করো না মা। বড় লোকের মেয়ে বলে আমাকে আপনি ফিরিয়ে দেবেন না মা, আমাকে আপনি ফিরিয়ে দেবেন না। ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ আমি পাইনি। এই মা হারা মেয়েকে আপনি বেমুখ করে দেবেন না মা, আপনি বেমুখ করে দেবেন না। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন, তাহলে যে আমি আত্মহত্যা করব। ঠিক আছে মা, আজ আমি তোমাকে বুকে টেনে নিলাম। মা, আজ থেকে তুমি শুধু আমার মেয়ে নও, আজ থেকে তুমি যে আমার লক্ষ্মী পুত্রবধূ। মা, সত্যি মা, সত্যি আপনি আমার হারিয়ে যাও মা। আজ থেকে আমি আমার মাকে খুঁজে পেয়েছি, আমি আমার সত্যিকারের মাকে পেয়েছি। মা, তুমি না বললে আমার ভাবি হবে না? হ্যাঁ ভাই, আমি তোমার ভাবি হব। মা মা, কি হয়েছে বাবা? এই মেয়েটি কে মা? আমাদের ভাবি হবে। আহ, তুই চুপ কর তো খালেদ। শোন, মেয়েটি আছাদের সঙ্গে লেখাপড়া করে, আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। ভাইয়া এসেছে মা? এসেছে। মা, এই কি মনির? হ্যাঁ মা, আমার মেজ ছেলে। মনির, একটা কাজ করতো বাবা, একটা কাজ কর, আমাদের ওই ঘরটায় গিয়ে দেখ, আমি বিছানার নিচে কিছু টাকা রেখেছি, একটু একটু করে জমিয়েছিলাম বাবা। ওই টাকাটা তুই নিয়ে মাছ নিয়ে আয় গিয়ে। মা আমার বাড়িতে এসেছে, একটু কিছু তো রান্না করতে হবে। যা বাবা। ঠিক আছে মা, আমি তাই করছি। আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে এসে বসে বসে গল্প করা যাবে। আমি যাচ্ছি মা। তাড়াতাড়ি ফিরিস। মা, আমি খেলতে গেলাম। মাস্টার যে কোথায় গেল তার ঠিক নেই। আছাদ বাড়িতে এসেছে, সঙ্গে মেয়েটিও আছে, একটু ভালো খাবারের ব্যবস্থা করবে তার আর জো নেই। মা, তোমাদের গল্প শেষ হলো না? মনে হয় আকাশের চাঁদ পেয়েছো। আমার মেয়ে আমার কাছে চাঁদের চেয়েও অনেক বেশি। আছাদ, তুই রেহেনার সাথে গল্প কর, আমি দেখি তোদের জন্য খাবারের ব্যবস্থা করি। আমি মা? আসি মা। মা, আমিও তোমার সঙ্গে পাক করব। তুমি ক্লান্ত মা, আমি একাই পারবো। তুমি ততক্ষণে আমার ছেলের সঙ্গে বসে একটু গল্প করো মা, এ সময়টা বারবার আসবে। এই কয়েক মিনিটেই মাকে হাত করেছো দেখছি। তুমি নিশ্চয় জাদু জানো। বারে, আমি জাদু জানি, আর তুমি বুঝি জানো না? তোমাকে বড় খুশি খুশি লাগছে। মা কিছু বলেছে নাকি? বলবে আবার কি? মা হয়ে মেয়েকে যা বলার তাই বলেছে। আজ তোমাকে যা সুন্দর দেখাচ্ছে না, সত্যি তুমি বিংশ শতাব্দীর সেরা সুন্দরী, মহামূল্যবান
শাহজাদি তোমার কাছে হার মেনেছে। তোমার শুধু খোঁচা মারা কথা। আমি সুন্দরী, আর তুমি বুঝি সুন্দর নাও? পুরুষের সুন্দরের কি আসে যায়? আচ্ছা, ইউসুফের রূপ দেখেও তো জুলেখা পাগল হয়েছিল। আর তুমিও বুঝে তাই হয়েছ? যদি বলি তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা গান শোনাবে? নিশ্চয়ই শোনাবো। গান শুনবে? আচ্ছা। আর আমি তোমাকে শোনাবো। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর। তুমি আমার জান বন্ধু, তুমি আমায় কইরো না।
ঠিক আছে, তাহলে চলো বন্ধু, আচ্ছা এবার আমরা দুজনে মিলে একটু বিশ্রাম করে তারপর তো আবার আমাকে ফিরে যেতে হবে। এখন তো আর একেবারে আসিনি, যখন বউ হয়ে আসবো তখন আর ফিরে যাব না, তাই কেমন? তাহলে এবার আমাকে একটু এগিয়ে দিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার মনের মানুষ, মনের ভিতর। তুমি আমার প্রাণের বন্ধু, অন্তরের বন্ধু। তুমি আমায় কইরো না কোনদিন পর। তুমি আমার প্রাণ বন্ধু, অন্তরের অন্ধু। সত্যি আশাদকে আমি সত্যি আমার হৃদয় থেকে ভালোবাসি, তাকে যে আমি কিছুতেই ভুলতে পারছি না। সত্যি আশাদ আমার মনের মানুষ হবে, এই বিশ্বের যুগে নামকরা ছাত্র আমার জীবন সাথী হবে, আমার মনের আনন্দের হাত। আমার তো মন আর মানে না, আমার মন আমার জয়বরে যে বান এসেছে, তোমার অপেক্ষায় বসে আছি। যত পারো আমার যৌবন সুধা পান করে নাও। চেহারা কুৎসিত, এক চক্ষু অন্ধ, তোমাকে পাওয়ার আশায় জীবনে কখনো কল্পনা করিনি আমি যে বড় ভাগ্যবান। আহা যে তোকে বড় খুশি দেখাচ্ছে রে মা। ড্যাডি ড্যাডি, তুমি কি চাও আমি সবসময় মন ভার করে বসে থাকি? না, 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 না। ওই করিম মাস্টারের আসার কথা, সেই মাস্টার আসে, সে তোকে যে শাড়ি পরতে হবে মা। আমি তো শাড়ি পরতে জানি না রে ড্যাডি। সারা জীবন কি প্যান্ট শার্ট পরলেই চলবে? খালি বিয়ের পর তো তোকে শাড়ি পরতে হবে। ঠিক আছে ড্যাডি, পরে নিব। আমি তাহলে আসি। কিসের অপবাদ? করিম মাস্টারের ছেলে আছাদকে বিয়ে করতে তোমার মত আছে তো? ড্যাডি যা করে তার বিরুদ্ধে আমি কিছুই বলতে পারবো না। মেয়ের অনুমতি আছে বুঝতে পারলাম। তা কি করে বুঝলেন? হুজুর, আমার 14 বংশ এই ব্যবসা করেই দিন কাটাইতেছে। কোন মেয়ে কি বিয়ের কথা মুখে বলে? বিয়ের ভাব দেখলেই বোঝা যায় আপনার মেয়ে রাজি আছে। খাঁ সাহেব, আপনি নাকি আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন, আমাকে আসতে বলেছেন, তা কি মনে করে খাঁ সাহেব? মাস্টার সাহেব, আরে আরে বসুন। আরে আরাম নেন, আরে তারপর আরাম চড়া করে মা বলি একটু চায়ের ব্যবস্থা করতো মা। এখন বলুন আপনার কি কথা? আমি আর কি বলবো? আরে মোল্লা সাহেব, আপনি আলোচনা করুন। হুজুর আপনাকে আসতে বলেছে আপনার সাথে আত্মীয়তা করব বলে। ওই আপনার ছেলে আসাদ এমএ পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে,
খুদা চাইতো আসাদ পাস করে বেরিয়ে যাবে। ইনশাল্লাহ সে ফার্স্ট ক্লাসই পাবে। হে 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 হে। আরে পাস করার পর তো একটা চাকরি বাকরির প্রয়োজন। আমরা গরিব, চাকরি তো করতেই হবে। আমরা তো আর বড় লোক নয় যে আমরা ব্যবসা করব। খা সাহেব, আপনার ছেলে আসাদের সঙ্গে মা বুলিকে বিয়ে দিতে চায়। আপনি গরিব মানুষ, ওই বিয়ের যৌতুক হিসাবে 1050 টাকা দিবে। মেয়ের গহনা আর কিছু তো দিবেই, তার উপর আসাদ কি ভালো একটা চাকরিও দেবে। খা সাহেব, এই জন্য কি আমাকে ডেকেছেন? জি হ্যাঁ, এই জন্যই আমি আপনাকে ডেকেছি। দেখুন খা সাহেব, বিয়ে তো আর ছেলে খেলা নয়। আপনি কি বলতে চান? ঠিকই বলছি। আপনার টাকা দেখিয়ে আমাকে ভুলাতে চান? আমি বাবা হয়ে উচ্চ শিক্ষিত একটা ছেলের এত বড় সর্বনাশ করতে আমি পারবো না। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না মাস্টার সাহেব। আপনার ওই কুৎসিত এক চক্ষু অন্ধ নেই। বিয়ে করার জন্য আমার আসাদ উচ্চ শিক্ষিত হয়নি। আপনি অন্য কোথাও বিয়ে দিতে পারেন। শুনুন মাস্টার সাহেব, আপনি অর্থের দম্ভ দেখিয়ে সব কিনতে পারেন, কিন্তু এই করিম মাস্টারকে নয়। তাহলে কি এই বিয়ে হবে না? হ্যাঁ, এই করিম মাস্টার বেঁচে থাকতেই এ বিয়ে হতে পারে না। তাহলে আপনি আমার পাওনা টাকাগুলো দিয়ে দেন। আজ বুঝতে পেরেছি কেন আপনি 5,000 টাকা দেওয়া সত্ত্বেও আবার আপনি টাকা দিতে চাচ্ছেন। আরে বুঝেছেন তো, বেশ করেছেন। আরে বিয়ে যখন হচ্ছে না, তখন পাওনা টাকাগুলো আমার দিয়ে দেন। আর সময় দেওয়া হবে না। 2-1 দিনের মধ্যে যদি টাকা দিতে না পারেন, তাহলে এই হ্যান্ডুলকে লেখা আছে, এই যারা যা আমি তাই করব। ঠিক আছে, আপনি যা পারেন করেন। আমি এখন আসি। আরে বেটার দেমাগ কত! মনে হয় সম্রাট আকবরের বাবা। আল্লাহ সাহেব, সামান্য একটা স্কুল মাস্টারের কাছে আমি হেরে গেলাম। চরম চরম অপমান, অসহ্য। আমাকে আর চরম প্রতিশোধ দিতে হবে। বেটাকে শায়েস্তা করতে হবে হুজুর। একেবারে সহজ কাজ। কিভাবে সাহায্য করা যায় মোল্লা সাহেব? আপনি ওই স্কুলের সেক্রেটারি না? হ্যাঁ, আমি ওই স্কুলের সেক্রেটারি। বেটাকে চাকরি থেকে আউট করে দেন, দেখবেন দেমাগ এমনি কমে গেছে। হেগে বলেছেন। আমি ডিসিকে বলে আমি ওই মেয়েটাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবো। দেখে ঠিক বেটা কোথায় যায়। আরে খ পড়ানো মাস্টার না পড়িয়ে শালায় বেতন নেয়, তাই এত দেমাগ। আবার বলে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। আরে কত বিয়ে পাস, MA পাস, ওই মোদির দোকানে গুমস্তগিরি করছে। ওর ছেলের চাকরি কিভাবে হয় সেটা আমি দেখে নেব। আমার নাম এনায়েত খান। আমার কথা শুনলে
বাঘে ছাগল এক ঘাটে জল খায়, আর আমারই সামনে আমার মেয়েকে বলেন কুৎসিত ছাড়া, আবার একে চক্ষু অন্ধ। আরে বেটা জানে না কত ছেলে বিলেত থেকে ডক্টরেট পড়িয়েছে একটা চাকরির জন্য হুজুরের পা কাটে। আমি শালার ছেলেকে সারা জীবন বেকার রেখে দেবো, শালাকে আমি কুলিগুলি করাবো, শালাকে বাড়িঘর হ্যান্ড লোডে বন্ধক আছে, আমি সব বাড়িঘর দখল করে নেব। 5,000 টাকা সহজ কথা নয় হুজুর। বাবা। আরে, ওটা ধরো না তো, বেশি টাকা দাবি করলে চলে না। ওটা ওটা ধরলে আমাদের সমস্যা হয় ভাই। অভিনয় করতে সমস্যা, চোখে যখন লাগে সমস্যা হয়। হ্যান্ড লোডে যে 5,000 লেখা আছে মোল্লা সাহেব, হুজুর এই সমস্ত কাজে এই কেরামত মোল্লার বুদ্ধি একেবারেই পাকা। 5,000 জায়গায় মাত্র একটা শূন্য বসাইয়া বাহ 50,000 দাবি করবে। দারুণ দারুণ মোল্লা সাহেব। আর কয়েক বছরে সুদে আসলে 1 লক্ষ টাকা দাবি করবেন হুজুর। আরে শালায় এমনি বাড়িঘর ছাইরে পলাইব। এই যে বলেছেন কেরামত মোল্লা, আমি আমি ওই শালার ভারিকে ঘুঘু ছড়াবো, আমাকে অপমান করার প্রতিশোধ নেব। আরে শালার পেটে নাই ভাত, আবার বড় বড় ভাত দেনার দায়ে এই শালায় দুনিয়াটা গিলে খেয়ে আবার লম্বা লম্বা কথা কয়। আরে শালাকে নয় আমি সাজা দিতে পারবো, কিন্তু আমার মেয়ের বিয়ে কি করব? হুজুর এই কেরামত মোল্লা বেঁচে থাকতে আপনার কোনো চিন্তা নাই। আমি এর চেয়ে 1000 ডিগ্রি ছেলের সাথে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, শুধু চাই টাকা। আরে টাকা যা লাগে দেব, কিন্তু মেয়ে যে আমার একে চক্ষু অন্ধ। আরে তাতে কি হচ্ছে? আরে এই কেরামত মোল্লা সবই করতে পারে, দিনকে রাত আর রাতকে দিন। যে সমস্ত মেয়ে বিয়ের আগে 4-5 জন সন্তানের মা হইছে, তা করে আমি টাকার জুড়ে পানির তো চালিয়ে দিছি। আর আপনার মেয়ে তো এই দোষে দোষী না হয় এক চক্ষু কানা, আরে আর এক চোখ তো ভালো আছে, আবার মুখে তো আপনার মেয়ে। চালিয়ে যেতে পারবো হুজুর, চালিয়ে যেতে পারবো, শুধু চাই টাকা। উচ্চ শিক্ষিত ভালো ছেলে পেলে 2-1 লক্ষ টাকা আর চাকরি আমি দিয়ে দেবো। আরে গরিব হলে চলবে। ঠিক আছে হুজুর, আজ আমি চেষ্টা চালিয়েই যাব। গরিব মাস্টারকে দেখিয়ে দিব, ওর চোখে আমি তাক লাগিয়ে দেব, ওর চোখে তাক লাগিয়ে দিব। গরিব মাস্টার, তুমি আমাকে ইনকার করেছ। আমি এনায়েত খান, আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত। আর তোমার কাঁধে আমি যদি এই বিস্তার ছড়ি চালাতে না পারি, এর পিছনে যদি 200 লক্ষ টাকা ব্যয় আমার করতে হয়, আমি তাও আমি করব। তবু আমি তোমাকে দেখে ছাড়বো, তবে আমার নাম এনায়েত খান। এনায়েত চাকরি আমাদের হবে না রে ইয়াকুব। MA পাস করার পর কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কাজ কি করে হবে? এ যুগটা যে দুলাভাইয়ের যুগ, যাদের দুলাভাই বড় অফিসার,
তাদের চাকরি হচ্ছে। শুধু তাই নয় রে, যারা হাজার হাজার টাকা ঘুষ দিতে পারছে তাদেরই চাকরি হচ্ছে। আমাদের তো কিছু নেই, না আছে টাকা পয়সা, না আছে কোনো অবিচার, চাকরি আমাদের হবে কি করে? তুই জানিস না আসাদ, কি দুঃখের মাঝে যে জীবন কাটাচ্ছি। প্রায় দিনই না খেয়ে থাকতে হয়। বাবার সহায় সম্বল বিক্রি করে লেখাপড়া করালো, কিছু দিতে পারলাম না মা বাবাকে। প্রতিবেশীর কাছে জানতে পারলাম বাবা গত কয়েকদিন হয় চাদর গায়ে দিয়ে ভিক্ষে করছে। এই দুর্বিষহ জীবন যন্ত্রণা, আমার মরাই ভালো ছিল রে, আমার মরাই ভালো ছিল। তুই পারিস আসাদ, আমাকে এক ফুটা বিষ এনে দিতে পারিস? সরি, আমার মনে হয় এর চেয়ে বিষ পান করে আমার আত্মহত্যা করাই ভালো। আমি আর বাঁচতে চাই না আসাদ। এমএ পাশ করেও যখন চাকরি পেলাম না, তখন বাবার ভিক্ষা করা ভাত আর খেতে চাই না আসাদ। তুই ভেঙে পড়িস না ইয়াকুব, একদিন না একদিন চাকরি আমাদের হবেই। আমাকে আর বোঝাতে পারবি না আসাদ, কি পেলাম আমি এই পৃথিবীতে? জন্মটাই যে আমার অভিশাপ। আমি বেকার থেকে মানুষের দুয়ারে দুয়ারে কেঁদে বেড়াবো। তাহলে তুই কি করতে চাস? আজ বেশ কিছুদিন তো হয় পেপারে শুধু চাকরির বিজ্ঞপ্তি দেখি না, তার সাথে সাথে পাত্র পাত্র কোনোটা বাদ রাখি না। যদি কোনো লোক বিয়ের বিনিময়ে চাকরি দেয়, আমি তাতে রাজি আছি। আজকের ইন্টারভিউটা দে তো, দেখা যাক খুদা কি করে। আচ্ছা, রেহেনার সাথে তোর দেখা হয়েছিল? রেহেনা ইন্টারভিউ দিতে আসবে না? আমার সাথে তো দেখা হয়নি। মনে হয় আজ আমার ইন্টারভিউ দেওয়া হবে না। এ কি বলছিস তুই? এখনো অফিসার আসেনি, কোন সময় যে ডাক করবে তার ঠিক নেই। আমার আজ মোটেই ভালো লাগছে না। কি আসাদ, মনে হয় আমার জ্বর আসবে ইয়াকু, আমি বাড়ি যাব। আসাদ, সত্যি কি তুই বাড়ি যাবি? আমার খুব খারাপ লাগছে রে ইয়াকু, আমি বাড়ি যাব। আর শোন, রেহেনার সাথে দেখা হলে আমার কথা বলবি। এই বইখানা তোর কাছে রেখে দে। ঠিক আছে। আমার লেখা মায়ের আশা উপন্যাসখানা রেহেনা দেখেছে, রেহেনার আত্মীয় লাইব্রেরিতে আছে, সেই বইখানা ছাপাতে চাইছে। তুই বইখানা রেহেনার কাছে দিবি। ঠিক আছে ভাই। আমি আসি ইয়াকুব, আমি আসি। ঠিক আছে ভাই, তুমি আসো। আচ্ছা, তুই তো বাড়ি যাবি, তোর বাবা চাকরি করে, তোর কোনো টেনশন করতে হয় না। আর আমার পেটে যে ক্ষুধা আছে, আমাকে বাবা মার চিন্তা করতে হয়। আমাকে তো ইন্টারভিউ দিতেই হবে। কিসের ইন্টারভিউ দিবা বাবাজি?
জীবন বীমাতে ইন্টারভিউ দিব বাবাজি। আপনি কে? আমার নাম কেরামত মোল্লা, আর আমার বাবার নাম ছক্কু মুন্সি। আপনি কোথায় যাবেন? একটা ছেলের অ্যাপার্টমেন্ট আছে, টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট আমি নিয়ে যাব। কি কি দেখছো বাবাজি? আরে বর্তমান যুগে ওই ইন্টারভিউ কিছু না, লোক তো আগেই নেওয়া হয়েছে পেপারে বিজ্ঞপ্তি দিয়ে। শুধু সরকারকে জানান আর দেশের বেকার ছেলেদের হয়রানি করা। ইন্টারভিউ দিয়ে কোনো চাকরি হবে না। বাবাজি, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিবেন? লেখাপড়া কি তোমা করেছ? MA ফার্স্ট ক্লাস পেয়েছি। সার্টিফিকেট আছে তো? সার্টিফিকেট দেখবেন? আরে সত্যিকারের সার্টিফিকেট কিনা? আরে আজকাল আবার টাকা পয়সা দিয়ে অনেকেই সার্টিফিকেট কিনা আনে। জি না বাবা, লেখাপড়া করেই নিয়েছি। চাকরি আমি তোমায় দিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে হবে? চাকরি করতে হবে। আরে চাকরি তো তোমার হবে, তার সাথে 1050 টাকাও পাবে। কোথায়? কার মেয়েকে বিয়ে করতে হবে? আরে শান্ত হও বাবাজি, শান্ত হও। আমাকে যখন তুমি বলেছ তখন তোমার উপকার আমি করবই। এনায়েত খানের নাম শুনেছ? সেই এনায়েত খানের মেয়ে বুলিকে তোমার বিয়ে করতে হবে। ঠিক আছে, আমি রাজি আছি। আরে মেয়ে কিন্তু বাবাজি ভূতের মতো কালো, তাতে আবার এক চক্ষু অন্ধ। আরে দু চক্ষু না থাকলেও চলবে, এমনকি পা না থাকলেও চলবে। আমি বিয়ে করতে রাজি আছি। আমি শুধু চাই চাকরি। টাকা কিন্তু 50,000 পাবে বাবাজি, তার চেয়ে 1 টাকাও বেশি দেবে না। ঠিক আছে বাবাজি, তাতেই চলবে। চাকরিটা কিন্তু আমার চাই। তুমি ওই সামনের চায়ের দোকান অপেক্ষা করো, আমি অ্যাপার্টমেন্টটা লয়ে আসি। আজই তোমাকে ওই এনায়েত খানের বাড়িতে লইয়া যাব। ভূতের মতো কালো ওই মেয়েকে যে আমার বিয়ে করতে হবে, তার উপরে এক চক্ষু অন্ধ। খোদা, এই কি আমার কপালে লিখেছিলে? আমি গরিব হয়ে জন্মেছি, কোথায় পাবো ভালো মেয়ে? বেকার থেকে সারা জীবন অর্থের অভাবে অচল মেয়েকে বিয়ে করে এই তো আমাদের জীবন। গরিব লোক কোনোদিন শান্তি পায়নি, আর পাবেও না, আর পাবেও না, আর পাবেও না। আচ্ছা, দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। কি অসুখ যে হলো বুঝতে পারছি না। আমাদের অদৃষ্টে যে কি লেখা আছে তা একমাত্র খোদাই জানে। মা, মা, ভাইয়ার কি হয়েছে মা? ভালো ডাক্তার দেখাও। দিন দিন ভাইয়ার চেহারা খারাপ হয়ে যাচ্ছে। আমরা তো আর চেষ্টা কম করছি না বাবা। কি যে অসুখ হলো ডাক্তার ধরতে পারছে না। আমি আর বাঁচবো না। কেন তোমরা আমার জন্য
শুধু শুধু টাকা ব্যয় করবে। এত টাকা ব্যয় করলে তোমরা তো না খেয়ে মারা যাবে মা। তুই আবার উঠে এলি কেন বাবা? তুই ভালো হয়ে যাবি, তুই মনে বল রাখ, তুই আবার ভালো হয়ে যাবি। তুই চাকরি করবি, আমাদের দুঃখ মুছে যাবে, আমাদের সকল আশা পূর্ণ হবে। আমার আশা পূরণ হলো না, পূরণ হলো না মালিকা, পূরণ হলো না। আমাদের সকল আশা আজ থেকে সমাধি হলো। কি মজা, কি মজা! বাবা মিষ্টি এনেছে, আমি পেট ভরে মিষ্টি খাবো। বাবা, আমার আনা মিষ্টি শেষবারের মতো, শেষবারের মতো তুমি খেয়ে নাও বাবা। মাস্টার, তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কি হয়েছে? চাকরি থেকে বরখাস্ত হয়েছে বাবা! ওই অনাথ খান রিপোর্ট করেছে আমি নাকি ঠিকই মতো স্কুলে ক্লাস করি না, তাই ডিসি আমাকে বরখাস্ত করেছে। স্কুলের ছেলেমেয়েরা আমাকে বিদায় দিয়েছে। বাবা, তুমি কি বলছো বাবা? তাই তো আমি গলায় মালা করে এই মিষ্টির বাতিল হাতে নিয়ে বাবা! এখন আমাদের কি হবে বাবা? আমরা কিভাবে বাঁচব? আমারও চিকিৎসা হবে না। আমি তোমাদের আশা পূরণ করতে পারলাম না বাবা। একই দেখছি বাবা, তোমার কাশির সাথে যে রক্ত আসছে। হ্যাঁ মা, তাই তো দেখছি। মৃত্যু আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। না, ওই যে দেখো মা, আজরাইল আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। আমি যাব, আমি যাব। হাসান, তুই তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। আমার এই চাকরি চলে গেছে, কিন্তু শিক্ষা তো চলে যায়নি। আমি টিউশনি করব, তোকে আমি চিকিৎসা করাবো, তোকে যে আমি বাঁচিয়ে তুলবো রে বাবা, তোকে আমি বাঁচিয়ে তুলবো। তুই আমার জীবনের প্রথম প্রদীপ, তুই তুই আমার রত্ন বাবা, তুই আমার রত্ন। তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, তোকে যে বাঁচতে হবে বাবা, তোকে যে বাঁচতে হবে। তোমাদের আশাতে ভেঙে খান খান হয়ে গেল বাবা।
আমি তোমাদের কি দিতে পেরেছি? সারাটি জীবন কষ্ট করে আমাকে মানুষ করলে, কিন্তু একটি পয়সাও যে জোগাড় করে দিতে পারলাম না বাবা। আজ আজ মৃত্যু আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে বাবা। আমাকে নিয়ে তোমরা আর ব্যস্ত হয়ে না বাবা। আচ্ছা, তুই এমন করে ভেঙে পড়িস না বাবা, তুই ভালো হয়ে যাবি। মিথ্যে প্রলোভন দিয়ে আমাকে আর সান্ত্বনা দিও না মা। আমি যে আর বাঁচবো না মা। আমাকে শেষবারের মতো বিদায় দাও মা। আমি তোমাদের আর কষ্ট দিতে চাই না। সেই বিংশ শতাব্দীর বেকার খাতা থেকে নাম কাটিয়ে চিরজীবনের মতো বিদায় নেব মা। মিথ্যা কথা, আমি 50,000 টাকা নেই, আমি টাকা নিয়েছি 5,000। নিজেই লিখে দিয়েছ, তুমি নিজে লিখে দাওনি। হ্যাঁ, লোন লিখে দিয়েছি 5,000-এর, কিন্তু 50,000-এর নয়। তাহলে 50,000 কি ওই ফেরেশতা এসে লিখে দিয়ে গেছে? আলতাফ বাবা তোমার শিক্ষক না? শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হয় তাও কি তোমার জানা নাই? আমি দাত্তের অহংকারে শিক্ষার কথাও ভুলে গেছ। চুপ কর শালা, পেটে নেই ভাত, বড় বড় বাপ, শালা লজ্জাও কর না। আসাদ, তুই চুপ করি বাবা, তুই চুপ কর। কি করব বাবা, আমি যে অসুস্থ, না হলে আলতাফ আমাকে চোখ রাঙায়, ওর চক্ষু আমি কেড়ে নিতাম না। কি বললি শালা ছোট লোকের বাচ্চা? যত বড় রূপ শালা আমার চোখ তুলে নেবে। চামারের বাচ্চা, তুই আমার অসুস্থ ছেলেকে মারলি? আচ্ছা, এক চক্ষু কানা বোনকে বিয়ে করিনি, যদি ওর বোনকে বিয়ে করতাম তাহলে মার তো দূরের কথা, ওরা 14 গোষ্ঠী আমাদের পা চাটতো। মাস্টার, তোমার ছেলের কথাগুলো শুনলে আমরা নাকি তোমার ছেলের পা চাটবো? তুমি টাকা দিবে কিনা বলো? টাকা তো উপস্থিত নেই খান সাহেব। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাও,
চাকরি চলে গেছে, বাড়ি ছেড়ে আমার এই অসুস্থ ছেলেটি নিয়ে আমি কোথায় দাঁড়াবো খাঁ সাহেব? কোথায় দাঁড়াবে তা আমি কি জানি? এই হ্যান্ডলোডে লেখা আছে টাকা দিতে না পারলে স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবে। বাড়ি ছেড়ে আমরা যাব না। স্বইচ্ছায় যাবে না আলতাপ, এতে গাড়ি ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দাও। তোদের সবাইকে মুখ সামলে কথা বল ছোট লোক। টাকা না দিতে পারলে এই বাড়ি আমার বাবার। আমি যে কিছুই বুঝতে পারছি না মা। তোর বাবা এনাক্ষার নিকট থেকে 5,000 টাকা নিয়েছিল, হ্যান্ড নোট লিখে দিয়েছে, আজ বলছে 50,000 টাকা নিয়েছে। সুদে আসলে 1 লক্ষ টাকার দাবি করছে। টাকা দিতে না পারলে আমাদেরকে যে বাড়ি থেকে চলে যেতে হবে। তুমি টাকা ধার করেছো, এতদিন বলনি কেন? ঋণের কথা বললি তোদের লেখাপড়া হবে না, তাই তো আমি বলিনি। বাবা, পাড়ার ছেলেরা বলল তুমি নাকি চাকরি থেকে বরখাস্ত হয়েছ। হ্যাঁ বাবা, চলুন বাবা, ভুল যখন করেছে ভুলের প্রায়শ্চিত্ত যে আমাদের করতে হবে মা। এই গ্রামে আমাদের জায়গা না হলেও খোদার দুনিয়ায় জায়গার অভাব হবে না মা। কোন এক স্থানে আমরা থাকতে পারবো। কিন্তু অসুস্থ আসাদকে নিয়ে কোথায় যাব বাবা? আমার জন্য চিন্তা করো না মা, আমি তো আর আসাদ নই, আমি তো এখন মৃত। কথা বলিস না বাবা, আমি যে তোর মা, আমি যে এ কথা সহ্য করতে পারছি না বাবা। এনায়েতকা, আমাকে কয়েকটা দিন সময় দিন, আমি একটা ব্যবস্থা করি, আপনার ঋণ আমি পরিশোধ করে দিব। সময় দেওয়া হবে না, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সত্যি সত্যি খাঁ সাহেব, আপনারা যা বলেছিলেন তাই করলেন, আমার চাকরি খেলেন, আমার বাবা মার বিটা তারা করলেন, আমাকে পথে সাজালেন। আপনারাই মানুষ খাঁ সাহেব, আপনারাই মানুষ। তুমি আমার ছাত্র ছিলে, তুমি যে ব্যবহার করলে তা আমার সারা জীবনে মনে থাকবে। আমি যদি সত্যি আদর্শবান শিক্ষক হয়ে থাকি, এরই বিচার একদিন হবে। আজ আমার এই অসুস্থ ছেলেকে নিয়ে আমি পথে নেমে গেলাম। হে বিশ্ববিধাতা, তুমি কি বুঝি, তুমি কি কিছুই শুনতে পাওনি? বাবা, খোদা আমাদের কান্না শুনবে না, খোদা আমাদের কথা শুনবে। যারা জাল জোটছেন
বদমাইশ যারা গরিবের হক লুটে খায়, তারা সামান্য স্বার্থের জন্য একটা গোটা পরিবারকে ধূলিসাৎ করে দিতে পারে বাবা। কোন স্থানে জায়গা না পায় ওই নীল আকাশের নিচে জায়গার অভাব হবে না বাবা। গরিব হয়ে জন্মেছে, কোনো দুঃখ নেই, কিন্তু কিন্তু দুঃখ আজ ধনির অত্যাচারে আমার এই বাবা মার বিটা ছেড়ে আমি চলে যাচ্ছি। আমার এই অসুস্থ ছেলেটা নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? বাবা, তোমার চাকরি খেয়েছে, আমাদের বাড়ি ঘর কেড়ে নিল। দুঃখ করো না বাবা, ওই সর্বহারা বস্তিতে যাব, সেখানে জায়গার অভাব হবে না বাবা। চাকরি গেছে, তুমি টিউশনি করবে, আমি মুড বইব, না হয় রিস্কা চালাবো, তবু ভাইয়াকে ভালো করব বাবা। চলো ভাইয়া, চলো মা, চলো বাবা। এই গ্রামে যখন আমাদের স্থান হলো না, তখন যেখানে গেলে গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, একে অপরের প্রতি কোনো হিসাব বিদেশ থাকবে না। আমরা সেই মাটির মানুষের দেশে গিয়ে পাখি রে ওরে পাখি রে সোনার পাখি রে ঝড়ে ঢাল ভাঙ্গেল ও তোর বাসাও গেল, ওরে ঢাল ভাঙ্গেল ও তোর বাসাও গেল। হোলি রে দূর আশা কোনে ভোলে তুই ফুকুনো ডালে বেঁধেছিলি বাধা।
আখি জল আগে খেলব লীলা রে এখন খেলে আখি জল তোর কপাল মন্দ ভোলাবলি রে কপাল যে মন্দ হলেই অন্ত হলেই অন্ত হারা হারা এই সামনে ফুলে ফুলে তুই শুকনো ঢালে পেতে ছিলি বাছারে নিষ্ঠুরে এই দয়াল যে দেয় সুদূরে তরে এই দয়া দেয় শুধু ভগই ব্যথা ভাগিল যে জন করিবে সেজন ভাগিল যে জন করিবে সেজন ভাঙ্গা ভাঙ্গা পরানো খেলা বলে বলে তুই শুকুল ঢালে খেতে ছিলি বাছারে থালে ভাঙ্গে লই ভাষাও গেল থালে ভাঙ্গে লো ভাষাও গেল হইলি হইলি তোর আশা ফুলে ফুলে তুই শুকনো ঢালে খেতে ছিলি বাছারে ফুলে ফুলে তুই শুকনো ঢালে খেতে ছিলি বাছারে বনের